মার্কেটার 1569 সালে একজন ইটালিয়ান ন্যাভিগেটর ছিলেন, উনি একটা ম্যাপ তৈরি করছিলেন ওয়ার্ল্ডের, তার নাম হলো গেরডাউস মার্কেটার। এটার আদলেই বর্তমানের অধিকাংশ ম্যাপ তৈরি করা হয়। এখন এই ম্যাপগুলো যদি আপনারা খেয়াল করেন বা আপনাদের কাছে মোবাইল থাকলে এখন চেক করতে পারেন, দেখবেন ইউরোপ এবং উত্তর আমেরিকাকে, নর্থ আমেরিকাকে বড় করে দেখানো হয়, আফ্রিকা, ল্যাটিন আমেরিকা, এশিয়া ছোট করে দেখানো হয়। এবং আপনারা চেক করবেন গ্রিনল্যান্ডের সাইজ ওই মানচিত্রে আর আফ্রিকার সাইজ কাছাকাছি, অথচ গ্রিনল্যান্ডের আয়তন কত জানেন কেউ? লাইক 2 মিলিয়ন স্কোয়ার কিলোমিটারের মতো। আফ্রিকার কত? 30 মিলিয়ন স্কোয়ার কিলোমিটার, 15 গুণ। ম্যাপ খুলে দেখবেন গ্রিনল্যান্ড এবং আফ্রিকার সাইজ কাছাকাছি ধরনের। ঠিক আছে, এটা কেন? এটা ওই বায়াসের একটা এক্সাম্পল। এটা কিন্তু শুধুমাত্র ম্যাপের ইস্যু না, এটা একটা দৃষ্টিভঙ্গির ব্যাপার, যে পৃথিবীর কেন্দ্র হলো ইউরোপ, ইউরোপ গুরুত্বপূর্ণ তাই ইউরোপ বড়, আর বাকি যে জায়গাগুলো আছে ল্যাটিন আমেরিকা, এশিয়া, অন্যান্য জায়গা আফ্রিকা, এগুলো যেগুলো আছে এগুলো যেহেতু এতটা গুরুত্বপূর্ণ না, তাহলে এগুলো ছোট দেখালেও সমস্যা না। ঠিক আছে, এটার আপনি অনেক প্র্যাগমেটিক লজিক শুনবেন, বাট এই বিষয়টা সেখানে আছে। এবং এটা কিন্তু বিকল্প আছে, মার্কেটার প্রজেকশন যেটা, এটার বাইরে গল এন্ড পিটার্স প্রজেকশন আরেকটা ধরন আছে ম্যাপ তৈরি করার, কিন্তু এটা কিন্তু আমরা ইউজ করি না। ঠিক আছে, তো আমি এই যে উদাহরণগুলো দিলাম, এটার কারণটা কি? এটা কারণটা হলো এই ব্যাপারগুলো আমাদেরকে বর্তমান বিশ্বের একটা বাস্তবতা দেখায়। সেটা হলো যে জ্ঞান কি, যেহেতু আমাদের আলোচনা শিক্ষা নিয়ে, জ্ঞান জিনিসটা আসলে কি? কারণ জ্ঞানের ডেফিনিশনের উপর ডিপেন্ড করবে আপনার এডুকেশন সিস্টেম কেমন হবে, রাইট? সো জ্ঞান কি এই জিনিসটা যখন আমরা ডিফাইন করতেছি, যখন আমরা চিন্তা করতেছি, আমরা ইউরোপিয়ানদের যে ফ্রেমওয়ার্ক সেটার ভেতরেই চিন্তা করতেছি, ইউরোসেন্ট্রিক যে ফ্রেমওয়ার্ক সেটার ভেতরেই চিন্তা করতেছি। ইউরোপ যেটা ঠিক করে সেটাই জ্ঞান, ইউরোপ যেভাবে ঠিক করে সেটাই জ্ঞান, সেটাই সবাইকে শিখতে হবে, সেটাই সবাইকে মানতে হবে। এবং ইউরোপ হলো সূচনা বিন্দু, সবকিছুর অরিজিনাল পয়েন্ট হলো ইউরোপ, ওইটার মতো করে আপনার করতে হবে। এটা আপনার অনেক কিছুকে প্রভাবিত করে, শুধুমাত্র এডুকেশন না, আপনার পলিটিক্সকে প্রভাবিত করে, আপনি ডেভেলপমেন্টের ব্যাপারে কিভাবে চিন্তা করেন সেটার ব্যাপারে প্রভাবিত করে, সমাজের ব্যাপারে এটা আপনাকে প্রভাবিত করে, আপনার চিন্তাকে। সো পশ্চিমা লেন্সটাকে বা পশ্চিমের যে দৃষ্টিভঙ্গি, এটাকে যে সর্বজনীন হিসেবে দেখা, এটা এখানে দুইটা কাজ হয় আসলে। একটা হলো পশ্চিমের যে চিন্তা, পশ্চিমের যে অবস্থান, এটাকে আপনি ইউনিভার্সাল ধরতেছেন, এটা সর্বজনীন, বিনা প্রশ্নে এটা সত্য, সবার ক্ষেত্রে সব যুগে সত্য, এটা মনে করতেছেন। দ্বিতীয়ত, অন্য যে জ্ঞান আছে, অন্যদের যে জ্ঞান, যারা পশ্চিমের না, তাদের জ্ঞানটাকে আপনি নাকচ করতেছেন বা তাচ্ছিল্য করতেছেন বা সরায় রাখতেছেন, অপ্রাসঙ্গিক করে রাখতেছেন। এই বিষয়টা এখানে হচ্ছে। এবং এই ব্যাপারটা, এটার মধ্যে একটা পাওয়ারের সম্পর্ক আছে। এই জন্যই আমি বলতেছিলাম যে আমার আলোচনাটা শিক্ষা, জ্ঞান এবং পাওয়ার, এটার সম্পর্কটা নিয়ে। জ্ঞান উৎপাদন করা, এই বিষয়টা নিরপেক্ষ না। এই যে তারা নাম দিচ্ছে, এটা নিরপেক্ষ না, এটা সবসময় কারো না কারো একটা এজেন্ডা, কারো না কারো একটা দৃষ্টিভঙ্গি সেটার মধ্যে মানে গেঁথে থাকে। এই বিষয়টা সবসময় জ্ঞানের মধ্যে থাকে। এবং যে জ্ঞান ঠিক করে, যে নামগুলা ঠিক করে, যে জ্ঞানের ডেফিনেশন দেয়, যে জ্ঞানের সীমানাটা ঠিক করে, সে অনেক বড় একটা পাওয়ার আপনার উপর এক্সারসাইজ করে। এইটা হলো নলেজ ইজ পাওয়ারের আরেকটা ব্যাখ্যা। আচ্ছা, তো এই কথাটা, এই বাস্তবতা আমাদের সমাজে আছে, আমাদের রাষ্ট্রে আছে, আমাদের নিজেদের দৃষ্টিভঙ্গির মধ্যেও এটা মিশে আছে। তো সেটা কিভাবে মিশে আছে ওই আলোচনায় যাচ্ছি, তার আগে সংক্ষেপে কয়েকটা কথা আরো বলি। এই কথাগুলো আমি আপনাদের কিছু প্রশ্ন করে করলাম, কিছু উদাহরণ দিলাম। আপনারা মনে করতে পারেন যে এটা আমি নিজে বানায় বানায় বলতেছি, এটা বানায় বানায় বলতেছি না, এটার লম্বা একাডেমিক আলাপ আছে, অনেক তত্ত্ব, অনেক রিসার্চ, অনেক আর্গুমেন্টস এখানে আছে। ওই যে সেটার ভেতরে ডিটেলে ঢোকার সুযোগ নাই এখন, আমাদের আলোচনার সময় কম, বাট স্টিল আমি অল্প করে খুবই বেসিক কিছু কথা আপনাদের বলি, যেটা আপনাদের বুঝতে সহজ করবে ইনশাল্লাহ। ধরেন আপনারা অনেকে এডওয়ার্ড সাইদের নাম শুনছেন, রাইট? অনেকে হয়তো বা শুনছেন। এডওয়ার্ড সাইদ গত শতাব্দীর একজন অন্যতম চিন্তাবিদ, প্রভাবশালী চিন্তাবিদ, কালচারাল ক্রিটিক। এবং তার খুব বিখ্যাত একটা বই আছে যেটার নাম হলো ওরিয়েন্টালিজম, আপনারা অনেকেই জানেন, 1978-এ বের হয়েছে। এবং যেটাকে পোস্ট কলোনিয়াল থিওরি বলা হয় বা পোস্ট কলোনিয়াল স্টাডি বলা হয়, সেটাকে এটা ব্যাপকভাবে প্রভাবিত করছে। তো এই যে ওরিয়েন্টালিজম বইটা, এখানে ওনার মূল আলোচনার বিষয়বস্তু কি? ওনার আলোচনার বিষয়বস্তু হইল যে পশ্চিমা বিশ্ব একটা নির্দিষ্টভাবে পূর্বকে উপস্থাপন করে, পশ্চিমা বিশ্ব একটা নির্দিষ্টভাবে প্রাচ্যকে উপস্থাপন করে, বিশেষ করে মুসলিম বিশ্বকে। এবং এটার সাথেও ক্ষমতা, শাসন, নিয়ন্ত্রণের একটা সম্পর্ক আছে। তো উনি বলতেছেন যে জ্ঞান আসলে সবসময় নিরপেক্ষ,
হয় না। আমরা মনে করি জ্ঞান নিরপেক্ষ, বাট জ্ঞান আসলে সবসময় নিরপেক্ষ না। পশ্চিমাদের রাজনৈতিক এজেন্ডা এবং তারা যে জ্ঞান তৈরি করে, এই দুইটার মধ্যে একটা সম্পর্ক আছে, বিশেষ করে কলোনিয়ালিজমের সাথে, উপনিবেশবাদের সাথে, এবং এখনকার যে বিশ্ব আমরা সাম্রাজ্যবাদ বলি এটার সাথেও। পশ্চিম যেটা করছে, তার ক্ষমতার একটা প্রকল্প ছিল, সে পুরো বিশ্বকে দখল করবে, সে পুরো বিশ্বকে নিয়ন্ত্রণ করবে। সে এই প্রকল্পের সাথে তার জ্ঞান চর্চার যে প্রকল্প, সে দুটাকে মিক্স করছে, একটা আরেকটাকে হেল্প করছে। এটা হলো এডওয়ার্ড সাইডের বক্তব্য। এবং সে যে জ্ঞানটা তৈরি করতেছে, এটার উদ্দেশ্য হলো তার যে শাসন, তার যে আগ্রাসন, তার যে দখলদারিত্ব, তার যে কলোনিয়ালিজম, এটাকে জাস্টিফিকেশন দেওয়া। ঠিক আছে? এবং বর্তমানেও এই বিষয়টা হয়। আগে হয়তো এটা ওরিয়েন্টালিজমের নামে, এখন এটা হয় মনে করেন কাউন্টার টেররিজম স্টাডিজ এটার নামে, ইসলামিক স্টাডিজ এটার নামে, ইভেন ডেভেলপমেন্টাল স্টাডিজ, এই জিনিসগুলোর নামেও এটা হয়। কিভাবে? সাইদ একটা পার্থক্য করতেছেন, সেটা হলো নলেজের দুইটা ধরন আছে। একটা হলো পিওর নলেজ, একটা হলো পলিটিক্যাল নলেজ। পিওর নলেজ মানে প্রকৃত জ্ঞান, আরেকটা হলো রাজনৈতিক জ্ঞান। ধরেন প্রকৃত জ্ঞান কি? ধরেন 2+2 = 4, এটা পিওর নলেজ। এটাকে রাজনৈতিকভাবে ইউজ করার কোনো ওয়ে নাই। এটার ব্যবহার করার মাধ্যমে একটা গোষ্ঠী আরেকটা গোষ্ঠীকে, একটা জাতি আরেকটা জাতিকে দমন পীড়ন করতে পারবে না। এটা ব্যবহার করে সে অস্ত্রশস্ত্র বানাতে পারে, সেটা ভিন্ন কথা, কিন্তু এই জ্ঞান ইটসেলফ এটা নিয়ন্ত্রণের হাতিয়ার না। কিন্তু পলিটিক্যাল নলেজ আছে, যেই নলেজের উদ্দেশ্য হলো রাজনৈতিক বিভিন্ন প্রকল্প বা রাজনৈতিক বিভিন্ন কাজকে বৈধতা দেওয়া। এবং এটা সবচেয়ে ভালো এক্সাম্পল হলো প্রাচ্যবাদ, যেটাকে ওরিয়েন্টালিজম বলা হয়। আপনি প্রাচ্যের একটা বিশেষ ছবি তৈরি করতেছেন, প্রাচ্যকে একটা নির্দিষ্টভাবে প্রেজেন্ট করতেছেন, যাতে করে প্রাচ্যের উপর আপনি কিছু কাজ করতেছেন, এগুলোকে বৈধতা দেওয়া যায়। ঠিক আছে? সো আপনি বলতেছেন কি, যে পশ্চিমা বিশ্ব মানে শ্রেষ্ঠ আর প্রাচ্য মানে হলো ইনফিরিয়ার। আপনি বলতেছেন পশ্চিম মানে উন্নত, পশ্চিম মানে প্রগতিশীল, পশ্চিম মানে আগ্রহী, পশ্চিম মানে গণতন্ত্র, মানে এগুলো সব ভালো জিনিস। আর পূর্ব মানে বর্বর, মধ্যযুগীয়, পিছনে পড়ে আছে, ইত্যাদি ইত্যাদি, অসভ্য মানুষ। রাইট? তাহলে আমি চাই প্রাচ্যের ভালো, পূর্ব দিকে যে মানুষগুলো আছে আমি তাদের ভালো চাই। তো ভালো হবে কিভাবে? আমি পশ্চিমা মানুষ, আমার অনুকরণ করে আমি তাদের হেল্প করতে চাই। সো পশ্চিমারা যে বিভিন্ন জায়গায় গিয়ে গিয়ে দখল করতেছে, উপনিবেশবাদ করতেছে, লুটপাট করতেছে, এটা আসলে খারাপ কাজ না। সে আসলে আপনাকে সভ্য করতে আসছে, তার উদ্দেশ্য আসলে আপনার ক্ষতি করা না। ঠিক আছে? এইটা হলো ওরিয়েন্টালিজমের একটা মূল কাজ, যেটা এডওয়ার্ড সাইড বলতেছেন। তা অর্থাৎ সাদা মানুষ আপনার ভালো চায় দেখে সে আপনাকে মারতে আসছে, সে আপনার ভালো চায় দেখে সে আপনাকে দখল করতে আসছে, সে আপনার ভালো চায় দেখে সে আপনার উপরে জিনিসপত্র চাপাই দিচ্ছে। তার কোনো খারাপ উদ্দেশ্যই নেই, তার উদ্দেশ্য আপনাকে সভ্য করা। সিভিলাইজিং মিশন, এটার নাম আছে সিভিলাইজিং মিশন, হোয়াইট ম্যানস বার্ডেন, অনেক কিছু আছে, রুডিয়ার্ড কিপলিং এর কবিতা আছে, এটসেট্রা। সো এখানে সে কি করতেছে দেখেন, তার দখলদারিত্বের একটা কাজ আছে, সে দখল করতে চায়, লুট করতে চায়, শাসন করতে চায়। এটার জন্য সে একটা জ্ঞান, মানে একটা শাস্ত্র তৈরি করছে, এটা সে একটা ব্যাখ্যা দিচ্ছে, এটা সে একটা বুদ্ধিভিত্তিক ব্যাখ্যা নিয়ে আসছে। এই কাজটা হলো ওই যে বললাম জ্ঞানের সাথে ক্ষমতার সম্পর্ক, এটা হলো সেই সম্পর্কটা। আমি জ্ঞানের একটা ধারা তৈরি করলাম, যার একমাত্র কাজটাই হলো আমার যে রাজনৈতিক প্রকল্প এটার বৈধতা দেওয়া। ঠিক আছে? সো এইটা হলো ওরিয়েন্টালিজমের এডওয়ার্ড সাইডের বক্তব্য, যে পশ্চিমা দখলদারিত্ব বলেন, লুটপাট বলেন, জুলুম বলেন, এগুলোর বৈধতা আসতেছে ওরিয়েন্টালিজম থেকে, প্রাচ্যবাদ মানে জ্ঞানের একটা ধারা থেকে। জ্ঞান এখানে নিরপেক্ষ না, জ্ঞান এখানে রাজনীতির একটা হাতিয়ার। একই ধরনের কথা ফ্রেঞ্চ অনেক দার্শনিক আছে, মিশেল ফুকো এবং এরকম আরো অনেক আছে, তারাও একই ধরনের কথা বলছেন, যে জ্ঞান আর ক্ষমতা আসলে আলাদা না। যার হাতে ক্ষমতা আছে সে ঠিক করে যে কোন জ্ঞানটা গ্রহণ করা যাবে, কোন জ্ঞানটা গ্রহণ করা যাবে না, কোনটা আসলে জ্ঞান, কোনটা আসলে জ্ঞান না। এখানে আমি আরেকজন লোকের কথা বলে শেষ করবো, সেটা হলো ডক্টর ওয়াইল হাল্লাক। ওয়াইল হাল্লাক হলো ইসলামিক স্টাডিজের বর্তমান বিশ্বের সবচেয়ে মানে ফরমোস্ট এক্সপার্টদের একজন। তো ওনার বক্তব্য হলো যে এডওয়ার্ড সাইড এই কথাটা বলতেছেন শুধুমাত্র ওরিয়েন্টালিজমের ক্ষেত্রে, অর্থাৎ পশ্চিমা বিশ্ব যখন পূর্বের বিশ্বকে নিয়ে স্টাডি করে তখন এখানে তার একটা রাজনৈতিক প্রকল্প থাকে। এটা হলো এডওয়ার্ড সাইডের কথার একটা সিম্পলিফাইড ভার্সন। ওয়াইল হাল্লাক বলতেছেন যে এটা শুধুমাত্র প্রাচ্যবেদ মানে ওরিয়েন্টালিজমের ক্ষেত্রে না, এটা অন্য আরো অনেক জায়গায়ও আছে। এটা সোশ্যাল সায়েন্স যে ব্যাপারটাকে আমরা বলি, হিউম্যানিটিজের আন্ডারে যে সাবজেক্টগুলো আছে, এই প্রত্যেকটার মধ্যে এই ব্যাপারগুলো আছে। এই প্রত্যেকটার মধ্যে আপনি এমন কিছু বিষয় মানুষের কাছে সর্বজনীন, প্রশ্নাতীত, সন্দেহের ঊর্ধ্বে হিসেবে তুলে ধরতেছেন, যেগুলো আসলে পশ্চিমের রাজনৈতিক যে প্রকল্প সেটার সাথে যুক্ত। যেমন আপনারা কিছু জিনিস জানেন, যেমন ধরেন মানবাধিকার, যেমন ধরেন গণতন্ত্র, যেমন নারী অধিকার, এগুলো একটা ফ্রেম কিন্তু ওয়েস্টের কাছে আছে।
যে ফ্রেমটা নিয়ে এসে সে আপনার দেশে আক্রমণ করা বলেন, আপনার দেশে এইড দেওয়া বলেন, আপনার দেশে হস্তক্ষেপ করা বলেন, এগুলাকে সে জাস্টিফাই করে। ঠিক আছে? সো আগে যেটা হতো, জ্ঞানের উদ্দেশ্য ছিল পশ্চিমা কলোনিয়ালিজমকে বৈধতা দেওয়া, এখন উদ্দেশ্য হলো আমেরিকান লিবারেল সেকুলার যে প্রজেক্ট সেটাকে বৈধতা দেওয়া। সো এই ধরনের অনেক চিন্তা ওয়াইল হাল্লাকের বাইরে আপনি জি কলোনিয়াল যারা থিঙ্কার আছে তারা অনেকেই এই ধরনের আরো অনেক আলোচনা করছে, আপনারা সেটা দেখতে পারেন। এটার মূল কথা হলো যে যখন আপনি শুধুমাত্র পশ্চিমের যে দৃষ্টিভঙ্গি, তাদের যে জ্ঞানের সংজ্ঞা, তাদের যে জ্ঞানের সীমানা, এটাকে যদি আপনি চূড়ান্ত হিসেবে গ্রহণ করে নেন, তাহলে আপনি অলরেডি অন্য সবগুলোকে নাকচ করতেছেন এবং আপনি তার নিয়ন্ত্রণের ভিতরে ঢুকে গেছেন। এটা হলো রিয়ালিটি। যে কোনো নিয়ন্ত্রণের প্রক্রিয়া আলটিমেটলি চিন্তা থেকে শুরু হয় এবং যে কোনো প্রতিরোধের প্রক্রিয়া আলটিমেটলি চিন্তা থেকে শুরু হয়। ঠিক আছে? সো এটা হলো বাস্তবতা। তো আমাদের বর্তমানের সাথে এটা সম্পর্ক কি? আমি অনেক তত্ত্ব বলছি, বর্তমানের সাথে সম্পর্ক কি? আমাদের পুরা দেশের, আমাদের রাষ্ট্রে, আমাদের শাসন ব্যবস্থায়, আমাদের শিক্ষা ব্যবস্থায়, আমাদের সমাজ ও সংস্কৃতিতে দুইটা শক্ত বায়াস আছে যেটা আপনারা দেখবেন। একটা হলো পশ্চিমা বায়াসটা, আরেকটা হলো কলকাতা কেন্দ্রিক একটা বায়াস। ঠিক আছে? আমি আপনাদের এক্সাম্পল দিই, আপনারা মিলান। ধরেন আমাদের ইতিহাসের বইগুলাতে সুলতানি আমলের যে শাসন বা আওরঙ্গজেব, এই টাইপের শাসকদের কিভাবে দেখা হয়? দখলদার, দাঙ্গাবাজ, তাই না? আর হিন্দু যে শাসক আছে, বৌদ্ধ যে শাসক আছে, তাদের কিভাবে দেখা হয়? এটা হলো আমাদের গৌরবের সময়। এটা হলো কলকাতা কেন্দ্রিক বায়াসের একটা এক্সাম্পল। আরেকটা দেখেন আমাদের সমাজ বইগুলাতে কলকাতার নবজাগরণ, যেটা হলো হিন্দু সমাজের ভেতরে একটা সংস্কার মুভমেন্ট, সেটা নিয়ে 4-5 পৃষ্ঠা লম্বা আলোচনা। আর আপনি মুসলিম সমাজের মধ্যে যে সংস্কার আন্দোলন আছে তাদের নিয়ে আলোচনা দেখেন 1 প্যারা 2 প্যারা। এটা আমি নিজে খুঁজে দেখছি 23 সালে, ওই 24 সালের শুরুতে আমরা এগুলো খুঁজে দেখছিলাম। হাজী শরীয়তুল্লাহ, ফরাইজি আন্দোলন, তিতুমির, শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেলভি, ঠিক আছে, সাইয়দ আহমেদ শাহিদ, ওলামায়ে দেওবন্দ, বা এই টাইপের যত মুভমেন্ট আছে এগুলো নিয়ে কোনো আলোচনা আপনি পাবেন না। অল্প অল্প কিছু আলোচনা হয়তো বা ফরাইজিদের নিয়ে আসে। এটা সে তুলনা করেন রাজা রামমোহন রায়কে নিয়ে কত লম্বা আলোচনা, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে নিয়ে কত লম্বা আলোচনা। বায়াসের একটা এক্সাম্পল এটা। আচ্ছা, ব্রিটিশ বিরোধী আন্দোলনে মুসলিমদের যে লম্বা গৌরবের ইতিহাস, এটা আপনি পাচ্ছেন না। ফকির আন্দোলন থেকে শুরু করে, ফকির বিদ্রোহ থেকে শুরু করে 1857 সালে মহা অভ্যুত্থান বলেন, বালাকোটের কথা বলেন, বারাসাতের কথা বলেন, তিতুমিরের কথা বলেন, খিলাফত আন্দোলনের কথা বলেন, মাওলানা উইলায়াত আলী, মাওলানা ইনায়েত আলী, ওনাদের কথা বলেন, ফরাইজিদের কথা বলেন, এই আলোচনা নাই। কার আলোচনা আছে? সূর্য সেনের আলোচনা আছে, প্রীতিলতার আন্দোলন আলোচনা আছে, ক্ষুদিরাম আর প্রফুল্ল চাকির আলোচনা আছে। তারা কোত্থেকে আসতেছে? আবারও এটা একটা বায়াসের এক্সাম্পল, কলকাতা কেন্দ্রিক বায়াস, সেটার একটা এক্সাম্পল। তো এভাবে কি হচ্ছে, আপনার ইতিহাস থেকে আপনাকে আলাদা করে ফেলা হচ্ছে। ব্রিটিশ বিরোধী যে আন্দোলন, আমাদের যে সংগ্রাম, সেখানে আপনার রোল যেটা ছিল, ইসলামের যে ভূমিকা ছিল, মুসলিম পরিচয়ের যে ভূমিকা ছিল, এটা কিন্তু আপনি মুছে ফেলতেছেন। আরো আছে, আপনি শিক্ষার ক্ষেত্রে দেখেন পর্দার বিধান নিয়ে নেগেটিভ প্রেজেন্টেশন আমাদের বইয়ের মধ্যে এগুলো আছে। আমাদের ইসলাম শিক্ষা বইতে ইসলামের এমন সব ব্যাখ্যা দেওয়া হচ্ছে যেটা হলো রাষ্ট্রের অনুমোদিত ব্যাখ্যা, সেকুলারদের অনুমোদিত ব্যাখ্যা, সেটা আপনি দিতে পারতেছেন। আমাদের সমাজ বিজ্ঞান বইতে জেন্ডার আইডিওলজি এটা আছে, ট্রান্সজেন্ডার বা ঢোকানো হয়েছে, আন্দোলন টান্দোলন করে কিছুটা কমানো হয়েছিল, এগুলো আপনারা সব জানেন। আমাদের সমাজ বিজ্ঞান বইতে র্যাডিক্যাল ফেমিনিজম থেকে আসা অনেক অবস্থানকে সর্বজনীন সত্য হিসেবে তুলে ধরা হয়েছে। এগুলো হলো ইউরোসেন্ট্রিক বায়াস। ঠিক আছে? সো এটার ফলে কি হচ্ছে, একদিকে আপনি তার অবস্থানটাকে সর্বজনীন হিসেবে তুলে ধরতেছেন, অন্যদিকে আপনার যে অবস্থান, আপনার যে ইমান, আপনার যে দিনের অবস্থান, সেটাকে তাচ্ছিল্য করতেছেন, যেটা আসলে কিছু না। আরো দেখেন আমাদের এখানে লালমনিরহাটে 69 হিজরির একটা মসজিদ আছে, আমি এটা অনেক জায়গায় আলোচনা করছি, সাহাবা মসজিদ। এইটার কথা আপনারা বইয়ে কিন্তু গুরুত্ব দিয়ে পাবেন না। আদৌ আছে কিনা জানি না আমি, যদি থাকেও গুরুত্ব দিয়ে নাই। অথচ এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়, কারণ এটার ফলে আপনার আত্মপরিচয়ের যে আলোচনা, আপনার ইতিহাসের যে আলোচনা, এটা পুরোটা চেঞ্জ হয়ে যায়। এই যে আমাদের দেশে বলে যে আমাদের দেশে বাংলার ইসলাম চলবে, আরবীয় ইসলাম চলবে না। 69 হিজরিতে এখানে ইসলাম আসলো, ওটা কোন ইসলাম আসছে? 69 হিজরি মানে কারবালার 8 বছর পর। সাহাবারা দুনিয়াতে তখনও রাদিয়াল্লাহু আনহুম ফার্স্ট জেনারেশন দুনিয়াতে আছেন। ওই অবস্থায় যদি ইসলাম বাংলায় আসে, সেটা কোন ইসলাম? কিন্তু আপনি যেহেতু এটা সরাই ফেলছেন, আপনি এখন বলতে পারতেছেন আমাদের আরবের ইসলাম লাগবে। আরবের ইসলাম হলে হবে না, বাংলার ইসলাম লাগবে। আপনি বলতে পারতেছেন আরবের ইসলাম এখানে আসে নাই, পারস্য ঘুরে একটা ইসলাম এখানে আসছে, ওই ইসলাম আমাদের গ্রহণ করতে হবে। তো এই কথাটা আনলে ওই পুরা কথাটা কিন্তু ভেঙে যায়। বাঙালি মুসলিমের পরিচয় নিয়ে যে আলোচনা আছে, পুরাটা আপনি ভেঙে দিতে পারেন, কিন্তু সেটা কিন্তু এখানে আসতেছে না। আমাদের এখানে যে অলিয়া উলিয়ারা আসছিলেন, বাবা আদম শহীদ বলেন, শাহ মাকদুম বলেন, শাহ জালাল বলেন, এরকম অনেকজন আসছেন না, তাদের আলোচনা কিন্তু আপনার বইয়ে নাই। তাদের আলোচনা যেহেতু আপনার বইয়ে নাই, আপনার আত্মপরিচয়ের মধ্যে ওই কথাগুলো
নাই। সো এই সবগুলা কি করতেছে? আপনি নিজেকে নিয়ে কিভাবে চিন্তা করেন এটাকে প্রভাবিত করতেছে না? আপনার পরিচয় নিয়ে আপনি কিভাবে চিন্তা করেন এটাকে প্রভাবিত করতেছে না? আপনি ইতিহাস নিয়ে কিভাবে চিন্তা করেন এটাকে প্রভাবিত করতেছে। আপনি ভবিষ্যৎ নিয়ে কিভাবে চিন্তা করেন সেটাকে প্রভাবিত করতেছে, এবং এটা আমাদের সমাজ ও সংস্কৃতিকে প্রভাবিত করতেছে। ফর এক্সাম্পল, এডওয়ার্ড সাইদের একটা কথা ছিল যে পশ্চিমারা কি করছে, পূর্ব দিকের যারা মানুষ তাদের একটা ক্যারিকেচার তৈরি করছে। ক্যারিকেচার বুঝেন তো, মানে সে আসলে যেমন সেভাবে আপনি তাকে দেখান না, আপনি তার একটা বিকৃত রূপ দেখান যেটাকে অ্যাটাক করা সহজ, রাইট? এই জিনিসটা বাংলাদেশে মানে হুবহু সেকুলার প্রগতিশীলরা করে হুজুরদের ব্যাপারে, এই আপনাদের ব্যাপারে, হুজুরদের ব্যাপারে, মুসলিম পরিচয়ের ব্যাপারে। দশকের পর দশক নাটক, সিনেমা, মিডিয়াতে আপনারা দেখছেন যে দাড়ি টুপিওয়ালা মানুষ মানে এটা নেতিবাচক জিনিস, হুজুর মানে হলো নারী লোভী, হুজুর মানে প্রতারক, হুজুরের বউ নির্যাতিত, হুজুরের বউকে মুক্ত করতে হবে। কে মুক্ত করবে? সেকুলার প্রগতিশীলরা গিয়ে তাকে মুক্ত করবে। আমাদের কালচার যেগুলো হিন্দুদের কাছ থেকে আসছে বা বৌদ্ধদের কাছ থেকে আসছে, ফানুস উড়ানো থেকে শুরু করে মঙ্গল শোভাযাত্রা টাইপের যত জিনিসপত্র আছে সব বাঙালি সংস্কৃতি, টিপ থেকে শুরু করে সব বাঙালি সংস্কৃতি। আর যখনই ইসলামের কোনো কিছু আসে, যেই ইসলাম 69 হিজরি থেকে এখানে আসে 1400 বছর ধরে, তখন ওটা হলো বাইরের জিনিস। ঠিক আছে? একটা বায়াস, ক্লিয়ার বায়াস আপনি এখানে দেখবেন। সো এইরকম অনেকগুলো ব্যাপার আছে, অন্যান্য জায়গায় আমি আলোচনা করছি, এখানে আর বললাম না। এই সবগুলো কিন্তু হচ্ছে কেন? কারণ আমাদের সমাজের শিক্ষা, আমাদের সমাজের জ্ঞান, আমাদের সমাজের চিন্তা দুইটা লেন্সের ভেতর দিয়ে আসতেছে। একটা হলো ইউরোসেন্ট্রিক বায়াস, আর একটা হলো কলকাতা সেন্ট্রিক একটা বায়াস। আচ্ছা, সো এইটা হলো নলেজ ইজ পাওয়ারের